হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের জন্য এসএলএসটি সাবজেক্টের ক্লাস নিয়ে। পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ক্লাসের আজকের যে টপিক তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আমরা যেটার উপর ফোকাস করবো, অর্থাৎ যে বিষয়গুলো আজকের আমাদের এই ক্লাসে জানবো আমরা, হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের টোটাল যে আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা সেই সঙ্গে জানবো ফান্ডামেন্টাল রাইটসের প্রধান প্রধান রাইটগুলো, যেমন রাইট টু ইকুয়ালিটি, যেমন right to freedom, right against exploitation, right to freedom of religion, right to cultural and educational rights, right to constitutional remedies। অর্থাৎ এই 6 রকমের ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আমরা জানবো। 12 থেকে 35 নম্বর আর্টিকেলগুলো ডিটেলস দেখবো, আর আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো কিভাবে আমাদের ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ককে আমাদেরকে প্রোটেক্ট করার সাহায্য করে, প্রোটেক্ট করতে, এবং কি করে রিজনেবল রেস্ট্রিকশন ফান্ডামেন্টাল রাইটের উপর প্রযুক্ত হয় সেগুলো আমরা একটু জেনে নেবো। সো চলো স্টার্ট করি। আজকের এই টপিকের প্রথম পোর্শনে আমরা অধিকার কি দেখবো, মানবাধিকার বলতে কি বোঝায়, মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক অধিকারের উৎসগুলো কি আছে, মৌলিক অধিকারের গুরুত্ব কি, মৌলিক অধিকারের ধারণা কি, মৌলিক অধিকারের কাদের জন্য প্রযোজ্য হবে, 6 প্রকার মৌলিক অধিকার এবং তার গুরুত্বপূর্ণ ধারা এবং উপধারাগুলো, সম্পত্তির অধিকারের বর্তমান স্টেটাস কি আছে, বিভিন্ন রকম লেখ এবং তাদের অর্থ, টোটাল মৌলিক অধিকারের রক্ষা কবচ এবং বিভিন্ন সীমাবদ্ধতা এবং ধারা 12 অনুসারে মৌলিক অধিকারের যে প্রধান মিনিং গুলো জিজ্ঞেস করেছে, যেমন স্টেটের অর্থ দেওয়া আছে, মৌলিক অধিকারের অর্থ দেওয়া আছে, সেগুলো জানবো। সেই সঙ্গে সাম্যের অধিকার এবং তার গুরুত্বপূর্ণ ধারা, স্বাধীনতার অধিকার তার গুরুত্বপূর্ণ ধারা, শিক্ষার অধিকার তার গুরুত্বপূর্ণ ধারা, তথ্যের অধিকার, আইন, শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে জানবো, ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে জানবো, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার সম্পর্কে জানবো, তার ধারাগুলো দেখবো, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার দেখবো, মৌলিক অধিকার কিভাবে বাতিল হয়, মৌলিক অধিকার কিভাবে রদ হয়, এবং মৌলিক অধিকার কি করে সংশোধন হয়। এই টোটাল বিষয়গুলোই কিন্তু আজকে আমাদের এই ক্লাসে আমরা জানতে পারবো। আমরা যদি দেখি স্ট্র্যাটেজি ফলো করে যদি আমরা পড়াশোনা করি, তাহলে দেখবে এসএলএসটি এর আগের যে পরীক্ষা হয়েছে এসএলএসটি, সেই পরীক্ষাতে কিন্তু মেজর কোশ্চেন, প্রায় মোর দ্যান 40% কোশ্চেন কিন্তু এই সংবিধান পোর্শন থেকে এসেছে। মানে গ্রুপ ডি পোর্শনটা খুব গুরুত্বপূর্ণ, আর থিওরির পোর্শনও প্রায় 40% কোশ্চেন, বাকি 20% কোশ্চেন হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক থেকে। তো আমরা কিন্তু সেইভাবেই এটাকের উপর জোর দিয়ে পড়বো। বুঝতে পারছো, কনস্টিটিউশনের এই পোর্শনটা অনেক বেশি তো স্ট্যাটিক, মানে খুব বেশি পরিবর্তনশীল নয়, ফলে এখানে কিন্তু ভালো করে পড়লে একদম ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে ফান্ডামেন্টাল রাইট কাকে বলে প্রথমে ফোকাস করি। দেখো, কোন আমাদের হিউম্যান বিংস এর যে রাইট গুলো তাকে আমরা মানবাধিকার বলে ইন্ডিকেট করি। তাহলে বিভিন্ন রকম অধিকার হয়। অধিকার বলতে বোঝায় যা খুশি তাই করার নয়, বরং যা খুশি তাই করা বাট ইতিবাচক অর্থে, অর্থাৎ টু ডুইং এনিথিং ইন এ পজিটিভ সেন্স, তাকে আমরা অধিকার বলবো। আর এই অধিকার যখন মানবাধিকার হিসেবে ইন্ডিকেটেড হয়, তখন তার মধ্যে বিভিন্ন ডিভিশন চলে আসে। সোশ্যাল হিউম্যান রাইটস, ইকোনমিক্যাল হিউম্যান রাইটস, কালচারাল হিউম্যান রাইটস, এডুকেশনাল হিউম্যান রাইটস, এইরকমই কিছু নির্দিষ্ট হিউম্যান রাইটস যখন কোনো একটি দেশের সংবিধানের মধ্যে অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট লিস্টেড হয়, তখন সেগুলোকেই আমরা তাদের জন্য মৌলিক অধিকার হিসেবে ইন্ডিকেট করি। তাহলে এটি একটি নির্দিষ্ট দেশের সংবিধানের মধ্যে মান্যতা পাওয়ার উপর নির্ভর করে। এই সঙ্গে সঙ্গে যখনই মান্যতা পায় না, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এই দুই কোর্ট এই অধিকারগুলোকে রক্ষা করে। আর রক্ষা করে বলেই তারা কি করতে পারে, 32 নম্বর ধারা আর 226 নম্বর ধারা অনুসারে উভয়েই কিন্তু 5 রকমের রিট ইস্যু করতে পারে, যার মাধ্যমে মৌলিক অধিকার প্রোটেক্টেড হয়। আর তাই মৌলিক অধিকারকে আমরা জাস্টিসেবল রাইটস, মানে আদালত কর্তৃক বলবৎযোগ্য রাইট বলে উল্লেখ করি। তাহলে অনেকগুলো বিষয় আমরা পেলাম। প্রথমত, মৌলিক অধিকারের গ্যারান্টারকে সংবিধান, সংবিধান গ্যারান্টি দিচ্ছে। কে প্রোটেক্ট করতে পারছে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বোথ কোর্ট করতে পারছে। সুপ্রিম কোর্ট প্রোটেক্ট করে কত নম্বর ধারা অনুসারে? 32 নম্বর ধারা অনুসারে। হাইকোর্ট প্রোটেক্ট করে কত নম্বর ধারা অনুসারে? 226 নম্বর ধারা অনুসারে। কিভাবে করে? 5 রকমের রিট ইস্যু করে। আর এই রিটের ধারণা আমরা নিয়েছি ইউকে থেকে, মৌলিক অধিকারের ধারণা আমরা নিয়েছি ইউএসএ থেকে। আর এই মৌলিক অধিকার প্রোটেক্টেড হয় বলেই এগুলোকে আমরা বলছি জাস্টিসেবল রাইট, অর্থাৎ আদালত কর্তৃক বলবৎযোগ্য অধিকার। ওকে, তাহলে চলো স্টার্ট করি। সংজ্ঞা এখনই যেটা বললাম সেটা এখানে দেওয়া আছে, যে অধিকারগুলি কোন একটি দেশের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে তাকে আমরা মৌলিক অধিকার বলি। ঠিক তাই বর্তমানে আর সেই তালিকার মধ্যে রাইট টু প্রপার্টি না থাকার কারণে আমরা সম্পত্তির অধিকারকে আর মৌলিক অধিকার বলি না। অন্যদিকে 21 এ ধারার মধ্যে শিক্ষার অধিকার মৌলিক অধিকার তকমা পাওয়ার কারণে সেটা কিন্তু এখন মৌলিক অধিকার হিসেবে আমাদের তালিকাবদ্ধ করা হয়েছে। মৌলিক অধিকারের এই সংজ্ঞা সম্পর্কে আমরা আর্টিকেল 12 মধ্যে উল্লেখ পাই। আর্টিকেল 12 এছাড়াও স্টেটেরও সংজ্ঞা দেওয়া আছে। মৌলিক অধিকারের প্রকৃতি সম্পর্কে আর্টিকেল 13 বলা আছে যে এগুলো জাস্টিসেবল, যেটা আমি এখন বলছিলাম জাস্টিসেবল কেন। মৌলিক অধিকারের গুরুত্ব আমরা 13 নম্বর ধারাতেই পাই, এটা গণতান্ত্রিক
রাজনৈতিক গণতন্ত্রকে এনশিওর করে। সেই সঙ্গে মৌলিক অধিকারের ধারণা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি, যেটা ক্ষেত্রে আমরা আবার ইউনাইটেড নেশনসের যে ডিক্লারেশন অন হিউম্যান রাইটস তার দ্বারা প্রভাবিত হয়েছে। এখানে এগুলো দেওয়া আছে মৌলিক অধিকারের, যা ওখানে বাংলায় বললাম এগুলো এখানে ইংরেজিতে দেওয়া আছে। এখানে লক্ষণীয় বিষয় যে মৌলিক অধিকারের যে ধারাগুলো এগুলো কিন্তু সব বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল হয় না। ভারতীয়রা সবগুলোই পায়, কিন্তু বিদেশিরা পার্সিয়ালি পায়। যেমন 15, 16, 19, 29, 30 এগুলো বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল, আর 22 নম্বর ধারাটা এনিমি এলিয়েনদের জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে এগুলো বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল নয়, আর এনিমি মানে শত্রু বিদেশি হলে এটাও অ্যাপ্লিকেবল নয়। তাহলে এইভাবে আর্টিকেল 22, 15, 16, 19, 29, 30 কি আছে সেটা আমরা দেখবো। ফান্ডামেন্টাল রাইট ইন্সপায়ার্ড বাই বলছিলাম চার্টার অফ হিউম্যান রাইটস দেওয়া আছে, কোন পার্টে আছে? 3-তে আছে 12 থেকে 35 আর্টিকেল। প্রধান আর্টিকেল বলা হয় 32 নম্বর ধারা, কারণ 32 নম্বর ধারার মাধ্যমেই বাকি মৌলিক অধিকারগুলো প্রোটেক্টেড হয়। এই 32 নম্বর ধারাকে আম্বেদকর এই জন্য হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন বলেছেন। এটা এছাড়াও এটাকে আমরা কিস্টোন অফ ফান্ডামেন্টাল রাইট বা ফান্ডামেন্টাল অফ দি ফান্ডামেন্টাল রাইট বলে থাকি। গ্যারান্টার হচ্ছে সংবিধান, সুপ্রিম কোর্ট হাইকোর্টের মাধ্যমে 32 নম্বর ধারা, 226 নম্বর ধারার মাধ্যমে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আমাদের মৌলিক অধিকারকে প্রোটেক্ট করে, তাই এটাকে গার্জিয়ান বলা হয় এদেরকে। টোটাল মৌলিক অধিকার এই মুহূর্তে আমাদের সংবিধানে রয়েছে 6 রকমের, আগে 7 রকমের ছিল। একটি মৌলিক অধিকার বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি। তাহলে কোন অধিকারটা বাদ চলে গেছে দেখে নিই আমরা। এই যে মৌলিক অধিকারের রাইট টু প্রপার্টি যেটা ছিল ফান্ডামেন্টাল রাইট থেকে, সেটা এখন লিগাল রাইট হয়ে গেছে। আগে 31 নম্বর ধারায় ছিল, সেখান থেকে বাদ চলে গিয়ে এখন 300A তে ঢুকে গেছে। আগে পার্ট 3-তে ছিল, এখন পার্ট 12-এ চলে গেছে। তাহলে 6টা যে বর্তমানে মৌলিক অধিকার রয়েছে সেগুলো কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এগুলো এখানে ইংরেজিতেও দেওয়া আছে। আর্টিকেলের বেরিয়ারটা মনে রাখতে হবে যে 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, 25 থেকে 28, 29 থেকে 30, 31টা নেই, বাদ চলে গেছে 32 নম্বর। ওদিকে 12, 13-তে কি আছে আর এদিকে 33, 34, 35-এ কি আছে সেটাও আমরা দেখবো। প্রথমে আমরা ফোকাস করি 12 নম্বর ধারার মধ্যে। 12 নম্বর ধারার মধ্যে আমাদের যে মৌলিক অধিকারের সংজ্ঞা দেওয়া আছে এবং সেই সংজ্ঞার পরেই আমাদের মৌলিক অধিকারের যে ইম্পর্টেন্স সেটা আমাদের দেওয়া আছে 13 নম্বর ধারার মধ্যে। আচ্ছা, এখানে ভেরিয়াস টাইপস অফ রিট সম্পর্কে একটু ডিসকাস করে নিই। 5টা আমাদের বললাম 5 রকমের রিট ইস্যু করতে পারে। প্রত্যেকটা রিটের মিনিং কি? বন্দি প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস, এর মাধ্যমে কোনো ব্যক্তিকে যাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে সে রিটের আবেদন করতে পারে এবং তাকে সশরীরে কোর্টের সামনে প্রেজেন্ট করা, এটাই হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। পরমাদেশ বা ম্যান্ডামাস হচ্ছে কোনো সরকারি কর্তৃপক্ষকে তার কাজ কি সেটা ইন্ডিকেট করে দেওয়া, হোয়াট ইজ ইজ ডিউটি আর হোয়াট ইজ ইজ নট ইজ ডিউটি। প্রতিষেধ বা প্রহিবিশন মানে হচ্ছে কোনো কাজকে থামিয়ে দেওয়া, অবৈধ কোনো অ্যাক্টিভিটিকে। অধিকার পৃচ্ছা হচ্ছে সার্টিউরারি, যার মাধ্যমে নিম্ন আদালতের কোনো সিদ্ধান্তকে বাতিল করে সঠিক ভাবে সেটাকে জাজমেন্টটাকে করার কথা বলা হয় বা সেই কেসটাকে চালানোর কথা বলা হয়। আর কোয়ারান্টো বা উৎপ্রেষণ মানে কোনো সরকারি পদে বসে থাকা অবৈধ ব্যক্তিকে, অবৈধভাবে বসে থাকা সরকারি ব্যক্তিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া এবং শোকজ করা, কারণ দর্শাতে বলা যে কেন, কোন ক্ষমতা বলে তুমি এটা করছিলে। তো এই হচ্ছে 5 রকমের রিট। এর মধ্যে হেভিয়াস কর্পাস রিটসটাকে বলা হয় আমাদের পার্সোনাল লিবার্টির প্রোটেক্টর। চলে আসবো নেক্সট 12 নম্বর ধারার কথা বলেছিলাম, ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইট ইন স্টেটস। স্টেটের ডেফিনেশনের মধ্যে কারা কারা পড়ে? স্টেটের ডেফিনেশনের মধ্যে এরা সবাই পড়ে, যেমন পার্লামেন্ট পড়বে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট লেজিসলেচার এবং লোকাল সেলফ গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন সব রয়েছে। আদার অথরিটির মধ্যে কি কি আছে? আদার অথরিটির মধ্যে কনস্টিটিউশনাল অথরিটিও থাকতে পারে, নন কনস্টিটিউশনাল অথরিটি থাকতে পারে। কনস্টিটিউশনাল অথরিটি সংবিধানে দেওয়া আছে, যেমন আমরা ক্যাগের কথা বলতে পারি, ইউপিএসসির কথা বলতে পারি, এগুলো সব সংবিধানে দেওয়া আছে। নন কনস্টিটিউশনাল অথরিটি 2 রকমের হয়। আইনের মাধ্যমে তৈরি হলে স্ট্যাচুটরি বডি, যেমন জোনাল কাউন্সিলকে বলতে পারি স্ট্যাচুটরি বডি। আর নন স্ট্যাচুটরি অথরিটি বলতে নীতি আয়োগের মতো বডিকে বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে সব নন স্ট্যাচুটরি অথরিটি। তাহলে এইভাবে আমরা কনস্টিটিউশন অথরিটি এবং এক্সট্রা কনস্টিটিউশন অথরিটি সবাইকেই এই আদার অথরিটির মধ্যে যুক্ত করব, 12 নম্বর ধারার মধ্যে যুক্ত করব। চলে আসবো নেক্সট রাইট টু ইকুয়ালিটির যে আর্টিকেল আমরা দেখবো এবার 1 বাই 1। 14 নম্বর আর্টিকেলের মধ্যে 2টো বিষয় দেওয়া আছে, একটা হচ্ছে আইনের দ্বারা সবাইকে সমানভাবে সংরক্ষণ বা আইনের চোখে সবাইকে সমানভাবে দেখা, এবং দ্বিতীয়ত হচ্ছে আইনের দ্বারা সবাইকে সমানভাবে সংরক্ষণ দেওয়া। এবং আমরা দেখবো আমাদের ভারতবর্ষে রাইট টু ইকুয়ালিটির যে প্রভিশন সেটা খুব স্ট্রিক্টলি ফলো করা হয় আমাদের ভারতবর্ষে, এবং রাইট টু ইকুয়ালিটি মাধ্যমে আমাদের ভারতবর্ষে কোনো ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে মনে করা হয় না, সবাইকে আইনের আওতায় থেকে কাজ করতে হয়। এবং এটার মাধ্যমে আমাদের ভারতবর্ষে কিন্তু কদিন আগে দেখেছিলে যে আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকারের প্রচুর যে চাকরি, সরকারি পোস্ট, সেগুলো বাতিল করা হলো এই রাইট টু ইকুয়ালিটিকে এস্টাবলিশ করতে গিয়ে।
15 নম্বর ধারায় আমাদের সামাজিক বৈষম্য নিরসনের কথা বলা হচ্ছে। রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এই 5টা গ্রাউন্ডের সমস্ত রকমের বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে 15 নম্বর ধারায়। এবং আমরা দেখবো এক্সেপশন রয়েছে 15 নম্বর ধারা, সেটা হচ্ছে যারা SC ST বা যারা ওল্ড এজ পার্সন, এদের জন্য এক্সেপশনাল কিছু সুবিধা দেওয়া হয়। 16 নম্বর ধারাতে সরকারি চাকরিতে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার কথা বলা হয়েছে, এখানেও তাই এক্সেপশন রয়েছে SC ST, ইকোনমিক্যালি উইকার সেকশন, OBC এদের জন্য। 17 নম্বর ধারায় অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে, অর্থাৎ ভারতবর্ষে অস্পৃশ্যতা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এই আর্টিকেলের থ্রু দিয়ে। সেই সঙ্গে 1955 সালে এর উপরে আইনও বানানো হয়েছে, এটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ আইন। 18 নম্বর ধারায় সমস্ত রকমের টাইটেল বা উপাধি যেগুলো নামের আগে ইউজ হয়, যেমন আমার নাম হচ্ছে সব্যসাচী সাহা, সাহা হচ্ছে আমার সারনেম, এটা কিন্তু আমার টাইটেল নয়, টাইটেলটা প্রথমে বসে নামে। যেমন ডক্টর বা অ্যাডভোকেট বা মেজর, লেফটেন্যান্ট, এগুলো আমাদের ভারতবর্ষে শুধু মিলিটারি আর একাডেমিক টাইটেলটাকে শুধু গ্র্যান্ট করা হয়েছে, অন্য সমস্ত ধরনের টাইটেল লাইক জমিনদার, রাজা, মহারাজা, রায় বাহাদুর, এই ধরনের টাইটেল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এটা নিয়ে সুপ্রিম কোর্টে 1995 সালে মামলা হয় এবং সেখানে সুপ্রিম কোর্ট বলে দেয় যে এই যে সরকার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টরা বিভিন্ন অ্যাওয়ার্ড দেয়, ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, সেই অ্যাওয়ার্ডগুলো কিন্তু কখনোই এই অ্যাওয়ার্ডগুলো আমাদের আর্টিকেল 18-কে ভায়োলেট করছে না, তাই এগুলো দেওয়া যাবে। নেক্সট চলে আসবে আমরা রাইট টু ফ্রিডম, তাহলে 14 থেকে 18 আমরা দেখলাম, এবার আমরা 19 থেকে 22 দেখবো। 19 নম্বর ধারায় 6 রকমের ফ্রিডম দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তাহলে মতামত প্রকাশ করার স্বাধীনতা, বাক স্বাধীনতা, সেই সঙ্গে হচ্ছে শান্তিপূর্ণভাবে বসবাস করার স্বাধীনতা, মানে সভা করার স্বাধীনতা, সেই সঙ্গে বিভিন্ন অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, এগুলোকে ফর্ম করার স্বাধীনতা, বিভিন্ন থ্রু আউট আমাদের ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় চলাফেরা করার স্বাধীনতা, যে কোনো জায়গায় বসবাস করার স্বাধীনতা, এবং যে কোনো প্র্যাকটিস এবং যে কোনো প্রফেশন ফলো করা বা যে কোনো রকম ব্যবসা বাণিজ্য ফলো করার যে বিষয়, সেটাকেও এখানে গ্র্যান্ট করা হয়েছে। 19 নম্বর আর্টিকেলের ক্লজগুলোর মধ্যে এবার এর এক্সেপশন বা এর রেস্ট্রিকশন দেওয়া আছে, মানে ধরো বাক স্বাধীনতার অধিকার রয়েছে কিন্তু এটা রেস্ট্রিক্টেডও হবে। কোথায় রেস্ট্রিক্টেড হবে? সিকিউরিটির জন্য, পাবলিক অর্ডারের জন্য বা ডিসেন্সি এন্ড মোরালিটির জন্য সরকার আমাদের বাক স্বাধীনতার উপরও আটকাতে পারে। তাহলে এইভাবে কিন্তু বাক স্বাধীনতার উপর রেস্ট্রিকশন আনার অথরিটি আর্টিকেল 19 ক্লজ 2 দিচ্ছে। এখানে লক্ষণীয় আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই যে 19 থেকে সবগুলো দেখলে এর মধ্যে এফ নেই, দেখেছো? 19 ই আছে, তারপরে জি, এফ নেই কেন? কারণ 19 ক্লজ 1F এটার মধ্যে ছিল ফ্রিডম টু প্রপার্টি, এটা ওই 1978 সালে যখন রাইট টু প্রপার্টি বাদ চলে গেছে না, তখন এই ফ্রিডম টু প্রপার্টিটাও বাদ চলে গেছে। এভাবে আমরা দেখব আমাদের সংবিধান থেকে 19 ক্লজ 1F ফ্রিডম টু প্রপার্টি প্রভিশন 1978 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। ঠিক তার মানে প্রত্যেকটা তাহলে রেস্ট্রিকশন যেগুলো আছে 19 ক্লজ 3-তে কি আছে, 4-এ কি আছে, সবগুলো এখানে কিন্তু পরপর দেওয়া আছে, সঙ্গে কোন আর্টিকেলটার এটা রেস্ট্রিকশন সেটাও মেনশন করে দিয়েছে আমি প্রত্যেকটাই। তাহলে এটা পড়ে নিতে হবে। চলে আসবো আমরা নেক্সট পোর্শনে। এরপরে রয়েছে আর্টিকেল 19 আপনা আপনি সাসপেন্ড হয়ে যাওয়ার বিষয়। 358 নম্বর ধারা অনুসারে যদি দেশে জরুরি অবস্থা জারি হয় তাহলে আপনা আপনি আর্টিকেল 19টা সাসপেন্ড হয়ে যাবে, অর্থাৎ আমাদের বাক স্বাধীনতা, চলাফেরা করার স্বাধীনতা, এগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর এই আর্টিকেল 19টাকে ভালোভাবে এনজয় করানোর জন্য, অর্থাৎ আমাদের বাক স্বাধীনতা হচ্ছে, আমরা তো সরকারের সমালোচনা করতে পারি, সরকার কোনো একটা কাজ করছে, সেই কাজটা কিভাবে করছে বা সেই কাজের ক্ষেত্রে কত খরচ হয়েছে, এই ইনফরমেশন যদি আমার কাছে না থাকে তাহলে আমি সরকারের সেই কাজটা ভালো না খারাপ সেটা বুঝবো কি করে? তাই সরকার কি করেছে, 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা তথ্য জানার অধিকারকে আইনি স্বীকৃতি দিয়েছে এবং আমাদের এই রাইট টু স্পিচ এটাকে আমাদের পূর্ণভাবে এনজয় করার ক্ষেত্রে সুবিধা প্রদান করেছে। তো তার মানে আর্টিকেল, মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ইজ বেসড অন আর্টিকেল 19। এখানে লেখাও আছে আরটিআই অ্যাক্ট 2005, 12 অক্টোবর 2005 কার্যকরী হয়েছে। আর্টিকেল 19 ক্লজ 1F বাদ চলে গেছে, কবে দেওয়া আছে এখানে। অ্যান্ড রেস্ট্রিকশন গুলো আর্টিকেল 19 এর 2 থেকে 6 ক্লজের মধ্যে দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের 19। চলে আসবো আমরা নেক্সট আর্টিকেল 20। আর্টিকেল 20 বলছে রাইট টু প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স। কোনো ব্যক্তিকে অপরাধী হিসাবে গণ্য করতে হলে তাকে প্রসেস ফলো করে করতে হয় এবং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে তার বিরুদ্ধে অধিকারও দেওয়া হয়। যেমন হচ্ছে তাকে অতীতের কোনো আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া যাবে না, ভবিষ্যতের কোনো আইন, অতীতের কোনো অপরাধের জন্য ভবিষ্যতের কোনো আইন দিয়ে শাস্তি দেওয়া যাবে না, তাকে ডাবল পানিশমেন্ট করা যাবে না, একই অপরাধের জন্য একবারের বেশি সাজা দেওয়া যাবে না, আর তার নিজের বিরুদ্ধে তাকে বয়ান দিতে বাধ্য করা যাবে না। সো রাইট এগেইনস্ট এক্স পোস্ট ফ্যাক্ট ল, ডাবল জিওপার্ডি অ্যান্ড
সেলফ ইনক্রিমিনেশন, তিনটের মধ্যে রয়েছে, এই যে ব্যাখ্যা করা আছে এখানে। নেক্সট চলে আসবো আমরা, এই আর্টিকেল 20 আর 21 এই দুটো কিন্তু কখনোই সাসপেন্ডেবল নয়। 359 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি সমস্ত ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করতে পারলেও আর্টিকেল 20 আর 21 সাসপেন্ড হয় না। এটা 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটাকে 20 আর 21 এর বাইরে রাখা হয়েছে, যদিও 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু সবগুলো ফান্ডামেন্টাল রাইটই সাসপেন্ডেবল ছিল, কিন্তু 20 আর 21 নম্বর ধারাকে আমরা দেখবো যে 1978 সালে এটাকে কিন্তু আমাদের এই সাসপেনশনের বাইরে রাখা হয়। চলে আসবো নেক্সট ওয়ান, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্ট একটু জেনে নাও। এটা জার্মানি থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে এবং সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটের পুরো বিষয়টা কিন্তু প্রেসিডেন্টের এখতিয়ারভুক্ত। প্রেসিডেন্ট চাইলে সাসপেন্ড করতে পারে, না চাইলে নাও করতে পারে। চলে আসবে এখানে নেক্সট ওয়ান, আর্টিকেল 21 হচ্ছে আমাদের আজ পর্যন্ত ভারতবর্ষে যতগুলো জনস্বার্থে মামলা হয়েছে তার মধ্যে সব থেকে বেশিবার মামলা হয়েছে আর্টিকেল 21 কে নিয়ে, এবং এই 21 এর ব্যাখ্যা দিয়ে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন রাইটকে বিভিন্ন সময় মৌলিক অধিকারের তকমা দিয়েছে, যার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ একটি ছবি রয়েছে, এটা গুজারিস বলে একটি মুভির ছবি। এখানে একজন কোমায় থাকা একজন ব্যক্তি, মানে তিনি কথা বলতে পারেন কিন্তু মাথা নড়াতে পারেন না বা হাত পা নড়াতে পারেন না, টোটালটাই তার প্যারালিসিস হয়ে গেছে, এরকম একজন ব্যক্তি। তো এরকম প্রচুর ব্যক্তি আমাদের ভারতবর্ষে ছিল যারা কিনা সরকারের কাছে ডিমান্ড করতো স্বেচ্ছা মৃত্যুর জন্য, কিন্তু ভারত সরকার সেটাকে গ্র্যান্ট করতো না। এবং আমরা দেখবো যে আমাদের ভারতবর্ষে কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে প্যাসিভ ইউথিনেসিয়াকে গ্র্যান্ট করেছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে এরকম যদি কোমায় কোনো মুমূর্ষু ব্যক্তি থাকে, সেই ব্যক্তি বা তার নিকট আত্মীয় যদি কোর্টের কাছে আবেদন করে স্বেচ্ছা মৃত্যুর জন্য ডিমান্ড করে, তাহলে কোর্ট মেডিকেল টিম বসিয়ে যদি দেখে যে ফার্দার তার কোনো মেডিকেল ডেভেলপমেন্ট হবে না, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু স্বেচ্ছা মৃত্যুর গ্র্যান্ট করে, এবং সেক্ষেত্রে তাকে কোনো পয়জন দিয়ে মেরে ফেলা হয় না। যদি পয়জন দিয়ে মারা হতো তারা বলতে অ্যাক্টিভ ইউথিনেসিয়া গ্র্যান্ট করে। ইন্ডিয়াতে যেটা করে সেটা হচ্ছে মেডিকেল সাপোর্টটাকে তুলে দেওয়া হয়। তো যে অক্সিজেনে বেঁচে আছে বা স্যালাইনে বেঁচে আছে, তার যদি সেগুলো সাপোর্টগুলো তুলে নেয় তো স্বাভাবিকভাবে সে মারা পড়বে। এবং এভাবেই কিন্তু আমাদের ইন্ডিয়াতে নিষ্ক্রিয় প্রক্রিয়াতে স্বেচ্ছা মৃত্যুকে গ্র্যান্ট করা হয়েছে। তো ওটাকে এখানে দেওয়া আছে, দেখো এই যে এখানে সবগুলোই দেওয়া আছে। রাইট টু গো অ্যাব্রড, বিদেশে যাওয়ার অধিকার মানেকা গান্ধী কেস, দ্য রাইট টু প্রাইভেসি, এটা হচ্ছে কে পুত্তুস্বামী কেস, দ্য রাইট এগেন্স্ট সলিটারি কনফাইনমেন্ট, সেলুলার জেলে থাকার যে বিরুদ্ধে রাইট, রাইট এগেন্স্ট হ্যান্ডকাফিং, কোনো সিনেমা এর জন্য এখন আর হ্যান্ডকাফ নিয়ে যায় না, কোনো পুলিশ দেখতে পাও না যে সিনেমাতে ধরার জন্য হ্যান্ডকাফ নিয়ে আসছে। রাইট এগেন্স্ট ডিলে এক্সিকিউশন, রাইট টু শেল্টার, রাইট এগেন্স্ট কাস্টোডিয়াল ডেথ, রাইট এগেন্স্ট পাবলিক হ্যাঙ্গিং, দ্য রাইট টু ডক্টরস অ্যাসিস্ট্যান্স, রাইট টু প্যাসিভ ইউথিনেসিয়া, যেটা কথা আমি এখনই বলছিলাম, নট অ্যাক্টিভ লেখা আছে, দ্য রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার, সেটাও কিন্তু আমরা দেখবো উন্নি খ্রিস্টান কেস 1994, আর রাইট টু ইনফরমেশন, এইসব একাধিক যে বিষয়কে সেটা বিভিন্ন সময়, রাইট টু স্লিপ অলসো এর মধ্যে আছে, রাইট টু মানে পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, এগুলো সব এই আর্টিকেল 21 এর ইন্টারপ্রিটেশন, রাইট টু গেট ক্লিন ওয়াটার। সো এগুলো সব কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ইনক্লুড করেছে। বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট এই বিষয়গুলোকে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির ইনক্লুড করে ডিসকাস করেছেন, এবং কিছু বিষয়কে আবার এর উপর আইনও করা হয়েছে, যেমন রাইট টু এডুকেশন 2009 সালে আইন হয়েছে, রাইট টু ইনফরমেশন 2005 সালে আইন হয়েছে। চলে আসছে আমরা নেক্সট স্লাইডে। এখানে 21A আর্টিকেল ব্যাখ্যা করে দিচ্ছে, অর্থাৎ 6 থেকে 14 বছরের সমস্ত শিশুকে কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হবে, সেটার কথা বলা হয়েছে। এবং আমাদের ভারতবর্ষে কিন্তু এটা উন্নি খ্রিস্টান কেস 1993 কথা বলছিলাম, তো সেই মামলাতেই কিন্তু সুপ্রিম কোর্ট এটা ডিক্লেয়ার করে দেয় যে রাইট টু এডুকেশন শুড বি আ ফান্ডামেন্টাল রাইট, বিকজ একজন ব্যক্তির বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারটাও ইনক্লুডেড, এবং তার জন্য তার ব্যক্তিত্ব বিকাশের প্রয়োজন, তাই দরকার শিক্ষা। আর সেই শিক্ষাটা কম্পালসারি না হলে বা ফ্রিতে না দিলে তাহলে মানুষ তো তার ব্যক্তিত্ব বিকাশই ঘটাতে পারবে না, সেক্ষেত্রে তার মৌলিক অধিকারটা পুরোপুরি একদম কমপ্লিটলি এনজয়মেন্ট হচ্ছে না। 21A এর ওপর বেস করে 21A আর্টিকেলের মধ্যে আমরা দেখবো 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে 2002 সালে শিক্ষার অধিকারটাকে মৌলিক অধিকারের তকমা দেওয়া হয়। এবং এই সময় কিন্তু অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে যখন এই রাইট টু ইনফরমেশন, রাইট টু এডুকেশনের উপর আইন তৈরি হচ্ছে 2009-এ, তখন আবার মনমোহন সিং এর সরকার, এবং আমরা দেখবো এই রাইট টু এডুকেশন এই আইনটাকে কিন্তু কার্যকরী করা হয়েছে 1 এপ্রিল 2010 থেকে। সবগুলো দিয়ে কোশ্চেন দেয়, কবে আইন তৈরি হয়েছে, কবে কার্যকরী হয়েছে, কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছে, এই সব কিছু। চলে আসবো আর্টিকেল 22, যার মধ্যে রাইট টু প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, অর্থাৎ কোনো ব্যক্তিকে আটক করার বিরুদ্ধে অধিকার এই আর্টিকেল 22 দেয়, যার মাধ্যমে আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটক করা যায় না, উইদাউট ওয়ারেন্ট, উইদাউট গ্রাউন্ড আটক করা যায় না। যদিও এক্সেপশন রয়েছে, যদি কোনো শত্রু মনোভাবাপন্ন বিদেশি হয় তাহলে তাদেরকে আটক করা যায় উইদাউট ওয়ারেন্ট, উইদাউট গ্রাউন্ড।
আর যদি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট মানে নিবর্তনমূলক আটক আইনের আওতায় কাউকে কাস্টডিতে নেওয়া যায়, সেটাও কিন্তু উইদাউট ওয়ারেন্ট উইদাউট গ্রাউন্ড তাকে নেওয়া যাবে। এবং এক্ষেত্রে কিন্তু তাকে কোনো রকম বাড়ির সঙ্গে ইনফরমেশন মানে বাড়ির বা নিকট আত্মীয়ের সঙ্গে কোনো রকম ইনফরমেশনও দেওয়া হয় না, পুরোপুরি তাকে 3 মাস পর্যন্ত পুলিশ তার কাস্টডিতে রাখতে পারে। এক্ষেত্রে আমাদের মনে পড়বে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও গৃহবন্দী করা হয়েছিল এইরকমই একটি আইনে, নিবর্তনমূলক আটক আইন। এবং সব থেকে বড় কথা, বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশের সংবিধানে এই নিবর্তনমূলক আটক আইনের মতো একটা অগণতান্ত্রিক আইনকে স্বীকৃতি দেওয়া হয়নি। যেটা আমরা দেখবো একমাত্র জাপানে আছে আর ইন্ডিয়াতে আছে। দুটো দেশেই একটা সময় আমরা দেখবো যে এটা ব্রিটিশরা তারা লঞ্চ করেছিল, এবং এটাকে কিন্তু আমাদের ভারতের সংবিধানে, জাপানে তো আইনে আছে, আমাদের সংবিধানের মধ্যে দেওয়া আছে। এবং এটা কিন্তু নির্দিষ্ট কিছু আইন রয়েছে, যেমন ধরো আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, বা আমরা দেখবো যে আনলফুল অ্যাক্টিভিটিস অন প্রিভেনশন অ্যাক্ট বা টেরোরিস্ট অ্যান্ড ডিস্টারপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট। এই ধরনের আইনগুলো কিন্তু আমাদের এই নিবর্তনমূলক আটক আইনের মধ্যে পড়ে, এবং এই আইনের আওতায় কোনো ব্যক্তিকে কিন্তু সরকার কাস্টডিতে নিতে পারে, পুলিশ কাস্টডিতে পারে, 3 মাস পর্যন্ত রাখতে পারে নিজের কাছে। আর নর্মালি কোনো ব্যক্তিকে কাস্টডিতে নিলে উইদিন 24 আওয়ার্স তাকে কিন্তু কোর্টে নিয়ে যেতে হয়। তো এই হচ্ছে আমাদের রাইট এগেনস্ট অ্যারেস্টের বিষয়। চলে আসবো নেক্সট, এখানে সব ডিটেলস দেওয়া আছে। চলে আসবো আর্টিকেল 23-তে। আর্টিকেল 23 আর 24 দুটোই হচ্ছে এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার। 23 বলে কোনো ব্যক্তিকে মানুষ মানে কোনো ব্যক্তির কেনাবেচা নিষিদ্ধ পুরোপুরি, সেই সঙ্গে বেগার মানে জোর করে কাউকে দিয়ে কাজ করানো নিষিদ্ধ। আর্টিকেল 24 আবার বলছে যে আমাদের 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো রকম ডেঞ্জারাস জবে ইনভলভ করানো যাবে না। তাহলে শিশু শ্রমিক নিষিদ্ধের কথা 24 নম্বর ধারা বলে। আর আর্টিকেল 25 থেকে 28 এটা রয়েছে আমাদের আমাদের যে ফ্রিডম টু রিলিজিয়ন, অর্থাৎ আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া আছে। 25 নম্বর ধারায় বলা হয়েছে আমাদের যে কোনো ধরনের ধর্মমত আমরা আচরণ করতে পারি, যে কোনো ধর্মাচরণ করতে পারি, এবং যে কোনো ধর্মকে আমরা প্র্যাকটিস করতে পারি। এক্ষেত্রে সরকার কোনো ইন্টারফারেন্স করবে না। আর 26 বলছে রাইট টু ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, অর্থাৎ ইউনিভার্সালি আমরা যে কোনো ধরনের ধর্মাচরণ মানে ধর্মের সম্পর্কে কোনো চ্যারিটেবল ইনস্টিটিউশন তৈরি করতে পারি, সরকার এখানে কোনো ইন্টারফেয়ার করবে না। অন্যদিকে 27 বলে যে আমাদের ভারতবর্ষে কোনো ধর্মীয় কর দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আমাদের ভারতবর্ষে কোনো ধর্মকর বলে বিষয়ও নেই। এটা আমাদের আগে একটা সময় প্র্যাকটিস করা হতো, জিজিয়া বলে কর থাকতো, নিশ্চয়ই তোমরা জানো। এবং আমাদের ভারতবর্ষে কিন্তু ট্যাক্স দেওয়ার বিষয়ে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে, ফ্রিডম দেওয়া হয়েছে, যে কেউ যদি চাই তো ট্যাক্স দিতেও পারে, নাও দিতে পারে। অন্যদিকে চলে আসবো আমরা আর্টিকেল 28, যার মধ্যে বলছে রাইট টু ফ্রিডম অ্যাজ টু অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্টিটিউশন, অর্থাৎ কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম ধর্মীয় শিক্ষা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে এই 28-এ। তার কারণ ভারত সরকার সেকুলার এথিক্সকে ফলো করে, এবং সেকুলার এথিক্সকে ফলো করার জন্য এটা সবসময় আমাদের ইন্ডিয়াতে ফলো করা হয়। কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস মাইনরিটিদের জন্য 29 এবং 30 দুটো ধারার মধ্যে দেওয়া আছে। দুটোই শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য। সংখ্যালঘু কারা? ভারতবর্ষের রাষ্ট্রপতি যে নির্দিষ্ট কমিউনিটিকে সংখ্যালঘু বলে গণ্য করে তাদেরকে সংখ্যালঘু বলা হয়। সংখ্যালঘু কার বেসিসে করা হয়? ভারতবর্ষের ধর্ম এবং ভাষা, এই দুটোর ভিত্তিতে ভারতবর্ষের সংখ্যালঘু ইন্ডিকেট করা হয়। এই মুহূর্তে 6টি কমিউনিটিকে ইন্ডিয়াতে সংখ্যালঘু বলা হয়: খ্রিস্টান, শিখ, মুসলিম, পার্সিক, বুদ্ধিস্ট আর জৈন। তো এই 6টা কমিউনিটির জন্যই এই আর্টিকেল 29 and 30। 29 নম্বর ধারা বলে যে কোনো মাইনরিটি তাদের ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, কালচার এগুলোকে প্রোটেক্ট করতে পারবে। আর 30 নম্বর ধারা বলে যে মাইনরিটিরা কি করতে পারবে, মাইনরিটিরা তাদের ইচ্ছে মতো এডুকেশন ইনস্টিটিউশন তৈরি এবং তার পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে রাখতে পারবে। এই আর্টিকেলের থ্রু দিয়ে আরো কিছু সুযোগ সুবিধা প্রদান করা হয়, যেমন ধরো এই যারা মাইনরিটি রয়েছে তারা কিন্তু তাদের মাইনরিটিজের কারণ দেখিয়ে কোনো ইনস্টিটিউশনে কাউকে অ্যাডমিশন নিতে থেকে আটকাতে পারবে না। মানে তাদের একটা মাদ্রাসা স্কুল আছে, তো অন্য কোনো ধর্মের মানুষ সেখানে ভর্তি হতে চাইলে সেই এডুকেশনাল ইনস্টিটিউশনে, তাহলে কিন্তু তারা আটকাতে পারবে না, সেটাকে তাদের নিতে হবে ভর্তি। আর্টিকেল 30 ক্ষেত্রেও তাই। আর্টিকেল 30 ক্ষেত্রে এই যে এস্টাবলিশমেন্ট রাখার এবং অ্যাডমিনিস্ট্রেশন রাখার ক্ষমতা দিচ্ছে, সেখানে কিন্তু এনসিইআরটির যে নর্মস আছে, সেই রুলস আছে, সেগুলোকে ফলো করে তাদেরকে সেটা চলতে হবে। এবার চলে আসবো আমরা 31 নম্বর ধারা, যেটা বাদ চলে গেছে। আমি আগেই বলেছিলাম 31 নম্বর ধারা আমাদের সংবিধানে বর্তমানে নেই। এটা হচ্ছে আমাদের রাইট টু প্রপার্টি সংক্রান্ত প্রভিশন। বর্তমানে আমাদের ভারত সরকার কিন্তু যে কোনো ব্যক্তির প্রপার্টি অ্যাকোয়ার করতে পারে। এটাকে আটকানো হয়েছিল অ্যাকচুয়ালি 1951 সালে, প্রথম 9 শিডিউল তৈরি করেই রাইট টু প্রপার্টিকে বকলমে মানে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীকালে 1978 সালে মোরারজি দেশাই সরকার এসে এটাকে পুরোপুরি আমাদের সংবিধানের মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেয়। যদিও আমরা দেখবো এই আর্টিকেল 31 কে প্রচুর পরবর্তীকালে প্রভিশন অ্যাড হয়েছে। যেমন আর্টিকেল 31 এর মধ্যে ক্লজ 1 বলছে
Constitution had made it clear that private property could not taken by the government through an executive order. তাহলে কোনো প্রশাসনিক অর্ডারের মাধ্যমে কোনো ব্যক্তির প্রাইভেট প্রপার্টি কিন্তু সরকার নিতে পারে না, একমাত্র কিভাবে নিতে পারবে? আইনি পদ্ধতিতে। আবার বলছে যে আইনি পদ্ধতিতে প্রপার্টি নেওয়ার ক্ষেত্রে সরকার কিন্তু কম্পেনসেশন দেবে। ক্লজ 2 বলছে কম্পেনসেশন only after had mentioned that only after due compensation was paid to the person by the government would get the right to take over the private property. একমাত্র কম্পেনসেশন দেওয়ার পরেই টেক ওভার করতে পারবে কারোর প্রপার্টি, এবং এটা কিন্তু একমাত্র পাবলিক পারপাসেই সরকার নিতে পারবে। তাহলে আবার আমি চলে আসি রাইট টু প্রপার্টির ক্ষেত্রে, যেটা হয়েছে বর্তমানে কোনো ব্যক্তির ব্যক্তিগত প্রপার্টি সরকার চাইলে নিতে পারবে। এই নেওয়ার আগে অবশ্যই সরকার কি করবে? সরকার ট্রাই করবে যে সেই প্রপার্টিটাকে নেওয়ার আগে তাকে কম্পেনসেশন দেবে, কম্পেনসেশন বা রেসপেক্টে তাকে কিন্তু সেই প্রপার্টি দেওয়া হবে। And the above provision were preventing the government from carrying out public infrastructure projects and other agrarian reforms as people started approaching the courts during the land acquisition by the government. ততক্ষণ অবধি সেই প্রপার্টি কিন্তু সরকার ক্যারি আউট করতে পারবে না। চলে আসবো নেক্সট ওয়ান, আর্টিকেল 32 রাইট টু কনস্টিটিউশন রেমেডিজ এর কথা বলছে। দুটো ক্লজ আছে এখানে। প্রথম ক্লজটা বলছে যে আমরা কোর্টের কাছে অ্যাপিল করতে পারবো আমাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য। অন্যদিকে ক্লজ 2 বলছে সুপ্রিম কোর্ট 5 রকমের রিট ইস্যু করতে পারবে আমাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য ইন দ্য নেম অফ হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওয়ারি আর কোরাম। একটু আমি ডিসকাস করছিলাম এই 5 রকমের রিটস আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে। এই রিটটা হচ্ছে এক ধরনের অর্ডার, আমাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য নির্দিষ্ট অথরিটিকে এই রিট জারি করার মধ্য দিয়ে আমাদের মৌলিক অধিকার রিস্টোর করার ব্যবস্থা করা হয়। কনসেপ্টটা ইউকে থেকে নেওয়া হয়েছে। অথরিটি শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্টও ইস্যু করতে পারে। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্ট ইস্যু করার ক্ষেত্রে ডিনাই করতে পারে না। সুপ্রিম কোর্টে আমরা যদি অ্যাপিল করি, হাইকোর্ট ডিনাই করতে পারবে, কারণ হাইকোর্টের ক্ষেত্রে তো এটা 226 নম্বর ধারায় কি বলা হয়েছে? হাইকোর্টের ক্ষেত্রে বলা হয়েছে 226 নম্বর ধারায় এটা কোনো মৌলিক অধিকার নয়, তাই এটা 226 নম্বর ধারার থ্রু দিয়ে হাইকোর্টে অ্যাপিল করলো আর সেটাকে রিজেক্ট করে দিতে পারে। এক্ষেত্রে আর একটা ফারাক আছে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মধ্যে, সেটা হচ্ছে 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট যে রিট ইস্যু করে সেটা শুধুমাত্র মৌলিক অধিকারের জন্য, কিন্তু হাইকোর্ট যে রিট ইস্যু করে এটা কিন্তু মৌলিক অধিকার ছাড়াও লিগাল রাইটের জন্যও করতে পারে। এবার এখানেই ফারাকটা হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মধ্যে কার বেশি সেক্টরের উপর রিট ইস্যু করার অথরিটি আছে। অবশ্যই হাইকোর্ট হবে, কারণ সেই মৌলিক অধিকার ছাড়াও লিগাল রাইটের জন্যও রিট ইস্যু করতে পারে। অন্যদিকে হচ্ছে সুপ্রিম কোর্ট সে শুধুমাত্র মৌলিক অধিকারের জন্যই রিট ইস্যু করতে পারে। তাহলে এটা ফারাক। আর যদি ভারতবর্ষের যে কোনো অথরিটিতে যে কোনো অঞ্চল থেকে কেউ রিটের আবেদন করে তাহলে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট গ্রহণ করে, হাইকোর্টের ক্ষেত্রে তা হবে না, কারণ হাইকোর্টের নির্দিষ্ট এখতিয়ার রয়েছে এবং আমরা নির্দিষ্ট ওই এখতিয়ারের মধ্যেই কেউ যদি অ্যাপিল করে তবেই গিয়ে হাইকোর্ট তাতে সাড়া দেবে। মানে দেখা গেলো যে কেউ বিহারে বাড়ি, সে কিন্তু কলকাতা হাইকোর্টে অ্যাপিল করতে পারবে না, তাকে ওখানকার পাটনার যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টে অ্যাপিল করতে হবে। তো এটা কিন্তু স্টেট টু স্টেট ভ্যারি করবে। সুপ্রিম কোর্টে অ্যাপিল করার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, গোটা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে করতে পারবে। তাহলে এখানেও আবার সুপ্রিম কোর্টের এখতিয়ার হচ্ছে গোটা ভারতবর্ষ, হাইকোর্টের এখতিয়ার অনেক অল্প। চলে আসবো 33 নম্বর ধারা, আমাদের পার্লামেন্ট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন আন্ডার দিস। আমাদের বিভিন্ন আর্ম ফোর্সেস রয়েছে, তোমরা জানো ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, তারা কিন্তু কোনো মৌলিক অধিকারের ক্ষেত্রে তাদের কোনো আর 5টা মানুষের মতো মানে আমাদের মতো তারা কিন্তু সব মৌলিক অধিকার এনজয় করে না। তাদের জন্য গভর্নমেন্ট কি করেছে? আইন করে তাদের মৌলিক অধিকারের উপর রেস্ট্রিকশন করে দিয়েছে। কেন করেছে? সিম্পলি চিন্তা করো, আমরা তো দীঘাতে বেড়াতে যাচ্ছি, 4-5জন বন্ধু মিলে দীঘাতে বেড়াতে যাবো, রাত্রি 10টার সময় আমাদের বাস আছে। তো আমরা কি করবো? একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিলাম যে আমরা 4জনের বন্ধু মিলে দীঘা বেড়াতে যাচ্ছি। কিন্তু এইটাই যদি 4জন ইন্ডিয়ান আর্মি তারা কোনো সার্জিক্যাল স্ট্রাইক করতে যাচ্ছে পাকিস্তানে, তো সেটা কি তারা রাত্রি 12টার সময় যাচ্ছে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে পারবে যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করতে যাচ্ছি পাকিস্তানে? নিশ্চয় করবে না। তাহলে এরকম ভাবে আমাদের মতো বাক স্বাধীনতা, আমাদের মতো মতামত প্রকাশ করার স্বাধীনতা তাদের নেই। এবং এটাও জেনে রাখো যে আমাদের কিন্তু সাধারণ মানুষের উপরেও সরকার এরকম রেস্ট্রিকশন আনতে পারে। আমরা করোনা পিরিয়ডে দেখেছি নাইট কারফিউ, ডে কারফিউ, সেই সময় কিন্তু আমাদের মৌলিক অধিকারের উপর পুরোপুরি রেস্ট্রিকশন এনে দিয়েছিল সরকার। আমাদের ইচ্ছে মতো যে কোনো জায়গায় চলাফেরা করা আটকে দিয়েছিল, দোকান বাজার করা আটকে ছিল, আমাদের পাবলিক যে কোনো ভেহিকেলকে অ্যাক্সেস করা সেটাকেও আটকে ছিল। সো এভাবে সাধারণ মানুষের মৌলিক অধিকারকে 34 নম্বর ধারায় আটকানোর ক্ষমতা দিয়েছে পার্লামেন্টকে। পার্লামেন্ট আইন করে, যেমন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা পাবলিক সেফটি অ্যাক্ট, এগুলোর মাধ্যমে তোমার আমার মৌলিক অধিকারকেও রেস্ট্রিকশন করতে পারে। চলে আসবো 35 নম্বর ধারা। এখানে পার্লামেন্ট কি করছে? আইন বানিয়ে দিচ্ছে কিছু মৌলিক অধিকারকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার জন্য। এবং এর জন্য পার্লামেন্ট আমরা দেখবো যে যেমন এক্সাম্পল হিসেবে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তৈরি করেছে 2005-এ, বা রাইট টু এডুকেশন অ্যাক্ট তৈরি করেছে 2009। এগুলো হচ্ছে মৌলিক অধিকারকে আরো ভালো করে ইমপ্লিমেন্ট করার জন্য। বা চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট, সেটা তৈরি করেছে
তো এগুলো সবই কিন্তু ফান্ডামেন্টাল রাইটগুলোকে আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করার জন্যই করা হয়েছে। বা বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট, বা আমরা দেখবো যে আনটাচবিলিটি অ্যাক্ট, যেটা সিভিল রাইটস প্রোটেকশন অ্যাক্ট নাম এখন, এগুলো সবই এইভাবেই তৈরি করা হয়েছে। আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিওর 368 ক্লজ 1-এ বলা আছে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি ফলো করে আমাদের মৌলিক অধিকারকে অ্যামেন্ড করা যায়। বিশেষ সংখ্যাগরিষ্ঠতার অর্থ হচ্ছে পার্লামেন্টের যে কোনো একটা কক্ষে প্রথমে বিল ইন্ট্রোডিউস হবে, তারপরে সেই বিলের যদি ওখানে 2/3 মেজরিটির মাধ্যমে পাস হয় তাহলে অন্য হাউসে যাবে, সেখানেও যদি 2/3 পাস হয় তাহলেই এটা পাস হয়। এই 2/3 মেজরিটিতে পাস হওয়াটার আগে দেখতে হবে হাউসের অ্যাটলিস্ট অর্ধেক মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং হয়েছে কিনা, যদি হয় তারপরে তার 2/3 সাপোর্ট নিয়ে পাস হয়। এইভাবে আমাদের কিন্তু স্পেশাল মেজরিটির মাধ্যমে ফান্ডামেন্টাল রাইট চেঞ্জ হয়, অ্যামেন্ড হয়। আমরা দেখেছি বহুবার আমাদের ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ড হয়েওছে। তাহলে প্রোটেকশন অ্যান্ড লিমিটেশন অফ ফান্ডামেন্টাল রাইট, আমরা মৌলিক অধিকারের রক্ষা কবচ কাকে পাবো? সুপ্রিম কোর্টকে পাবো রক্ষা কবচ 32 নম্বর ধারা, আর হাইকোর্টকেও আমরা পাবো, তাই না? তাহলে দুই কোর্টকেই অথরিটি দিয়েছে 32 নম্বর ধারা আর 226 নম্বর ধারা। আর চলে আসবো আমাদের বিভিন্ন যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, রেস্ট্রিকশনগুলো আমরা আর্টিকেল 19-এ পেয়েছিলাম, ক্লজ 2, ক্লজ 3, ক্লজ 4, ক্লজ 5, ওরকম রেস্ট্রিকশনও রয়েছে মৌলিক অধিকারের। স্টেটের ডেফিনেশন আমরা পেয়েছি, স্টেটের বিভিন্ন ডেফিনেশন, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে শুরু করে পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার সবাই কিন্তু এর মধ্যে যুক্ত, এমনকি লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এর মধ্যে ইনক্লুডেড। 6 রকমের ফান্ডামেন্টাল রাইট আমরা পড়ে নিয়েছি। 6 নম্বর ফান্ডামেন্টাল রাইট হচ্ছে সমতার অধিকার, আমাদের স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এগুলো প্রত্যেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। তার আর্টিকেলের বেরিয়ার গুলোও খুব ইম্পর্টেন্ট। এই টোটাল আর্টিকেলটা কোশ্চেন দিতে পারে যে কত আর্টিকেল থেকে কত আর্টিকেল পর্যন্ত এই অধিকারটা দেওয়া আছে। আমাদের 14 নম্বর আর্টিকেলে তাহলে কি আছে? আইনের দৃষ্টিতে সাম্যতার কথা বলা হয়েছে এবং আইনের দ্বারা সমান সুরক্ষা। এখানে লক্ষ্য রাখবে আইনের দৃষ্টিতে সাম্যতা দেওয়ার এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট। অন্যদিকে আমরা দেখব যে আইনের দ্বারা সমানভাবে সংরক্ষণ দেওয়া, এটা হচ্ছে একটা পজিটিভ কনসেপ্ট। ওকে, তাহলে পজিটিভ কনসেপ্ট আর নেগেটিভ কনসেপ্ট দুটো বুঝে আমরা দেখবো, এটা আনসার করব। আর এটা ইউকে থেকে নেওয়া হয়েছে, আইনের দৃষ্টিতে সবাই সমান, আর এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, প্রসিডিউর এস্টাবলিশ বাই ল, অর্থাৎ আইনের পথে চলবে, এটাও কিন্তু আমরা দেখব জাপান থেকে নেওয়া, এবং প্রসিডিউর এস্টাবলিশ বাই লও ইন্ডিয়াতে ফলো হয়। আর এর সঙ্গে আরেকটি কনসেপ্ট রয়েছে, দ্যাট ইজ কল ডিউ প্রসেস অফ ল। ডিউ প্রসেস অফ ল এটা হচ্ছে যখনই কোনো আইন কার্যকরী হবে তখন 3টে জিনিস চেক করা হবে: জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল। যদি আইনটা জাস্টিস দেয় ঠিকভাবে, যদি আইনটা ফেয়ার এনাফ হয়, যদি রিজনেবল হয়, তবে গিয়ে কিন্তু সেই পার্টিকুলার ফান্ডামেন্টাল রাইটটা কার্যকরী হবে বা সেই পার্টিকুলার আইনটাকে কার্যকরী করা যাবে। তো আমাদের ভারতবর্ষে প্রসিডিউর এস্টাবলিশ বাই ল ফলো হয়, কিন্তু ডিউ প্রসেস অফ ল ফলো হয় না ইন্ডিয়াতে। এটা একমাত্র মানেকা গান্ধী কেসে একমাত্র ফলো হয়েছিল, যেখানে মানেকা গান্ধী যে পাসপোর্ট কেড়ে নিয়েছিল ভারত সরকার, সেটা জাস্ট ফেয়ারও ছিল না এবং রিজনেবলও ছিল না, তাই মানেকা গান্ধীর পাসপোর্ট ফেরত দেওয়া হয়। কারণ মানেকা গান্ধী ডিমান্ড করে যে তার রাইট টু লাইফ এখানে ভায়োলেটেড হচ্ছে। আমরা জানি আমাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য আমরা বিদেশে যেতে পারি, ভ্রমণ করতে পারি, এবং সেখানে মানেকা গান্ধীর পাসপোর্ট কেড়ে নেওয়া মানে তার বিদেশে যাওয়াকে আটকাচ্ছে, যেটা তার ব্যক্তিত্ব বিকাশে রেস্ট্রিকশন সৃষ্টি করছে, এবং তার জন্যই সুপ্রিম কোর্ট বলে এটা ফেয়ার নয়, রিজনেবল নয়, এটা তার পাসপোর্ট ওকে ফেরত দিয়ে দিতে হবে, এবং সেটা ফেরত দিয়ে দেওয়া হয়। এবং আমরা দেখবো এটা নিয়ে কিন্তু রিসেন্টলি আবার করোনা পিরিয়ডের পরে আবার মামলা হয়েছে, সেখানে আবার সুপ্রিম কোর্ট বলেছে যে ভারত সরকার এইভাবে কোনো যে ব্যক্তিকে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারে না। সরকার যদি চায় তো হুয়ের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে বলতে পারে যে আমাকে এই ডকুমেন্ট দাও বা তুমি ভ্যাকসিন নিয়ে বিদেশে যাও, কিন্তু এইভাবে বলতে পারে না তুমি বিদেশে যেতে পারবে না। তো এইভাবে সেখানে আবার পুনরায় সেই মানেকা গান্ধী কেসের উদ্ধৃতি টেনে আমরা দেখবো যে 2021-22 সেই সময়কালে কিন্তু প্রচুর মামলার রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট, এভাবে আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করে। অন্যদিকে 15 নম্বর ধারা আমাদের ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে সমস্ত রকমের বৈষম্য নিষিদ্ধ করে দিয়েছে, যেখানে যদি এক্সেপশন রয়েছে মহিলাদের জন্য। আমরা জানি যে যখন ট্রেনে বাসে উঠি দেখি মহিলাদের জন্য কামরা রিজার্ভ থাকে, বা বয়স্ক মানুষদের জন্য কামরা রিজার্ভ থাকে, তো সেগুলো এক্সেপশনাল কন্ডিশন। 16 নম্বর ধারায় সরকারি চাকরিতে সমান সুযোগ, যেখানেও আমরা দেখবো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি ভাই বোনদের জন্য রিজার্ভেশন থাকে। আর 17 নম্বর ধারা, 18 নম্বর ধারা দুটো অলরেডি আমরা ডিসকাস করেছি একটু আগেই, যে আমাদের সমস্ত রকমের যে
অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে 17-তে, আর 18 নম্বর ধারায় বিদেশি সমস্ত রকমের উপাধি নিষেধ করা হয়েছে। বিদেশি উপাধি গ্রহণ করতে হলে ভারতের রাষ্ট্রপতি পারমিশন নিয়ে করতে হয়। স্বাধীনতার অধিকারের মধ্যে আমাদের যে বিষয়গুলো রয়েছে, 6টি মৌলিক স্বাধীনতা রয়েছে, তার মধ্যে বাক স্বাধীনতা পড়ে, সভা করার স্বাধীনতা পড়ে, আমাদের অ্যাসোসিয়েশন তৈরি করা, যে কোনো জায়গায় চলাফেরা করা, যে কোনো জায়গায় বসবাস করা, যে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য এগুলোকে গ্রহণ করা, এগুলো সবই পড়ে। অন্যদিকে 20 নম্বর ধারায় অপরাধী ব্যক্তিকে দুবার শাস্তি দেওয়া যাবে না, বা তার অতীতের কোনো অপরাধের জন্য পরবর্তীকালের কোনো আইন দ্বারা তাকে শাস্তি দেওয়া যাবে না, এবং কোনোভাবেই কিন্তু তার কোনো তার নিজের বিরুদ্ধে বয়ান দিতে কাউকে বাধ্য করা যাবে না। সেগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল রাইট। জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার, যেটা আমি একটু বলছিলাম যে ডিউ প্রসেস অফ ল এবং প্রসিডিউর এস্টাবলিশ বাই ল, দুটোর উপর বেস করে কিন্তু যে কোনো দেশে এই আমাদের আর্টিকেল 21 এর যে মান্যতা দেওয়া হয়, এবং এর উপর বেস করে কিন্তু একাধিক রাইটকেও ইনক্লুড করেছে। রাইট টু স্লিপ থেকে শুরু করে, রাইট টু গো অ্যাব্রড থেকে শুরু করে, এগুলো সবই এই আর্টিকেল 21 এর ইন্টারপ্রিটেড রাইট। আমরা বলি যে আর্টিকেল 21 নম্বর ধারার অন্তর্ভুক্ত অধিকার এগুলো সুপ্রিম কোর্টের বিভিন্ন ব্যাখ্যার মধ্য দিয়ে সামনে উঠে এসেছে। অন্যদিকে 21-এর আমাদের যে শিক্ষার অধিকার সেটাকে মান্যতা দিয়েছে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2002 সালে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে। আর্টিকেল 19-এর যে 6 রকমের যে ফ্রিডম রয়েছে, সেই ফ্রিডমগুলো এখানে তালিকাভুক্ত করা হয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে কোশ্চেন দিতে পারে, এগুলোর ক্লজ দিয়ে কোশ্চেন দেয় বলে আমি আবার এখানে চার্ট করে দিয়েছি। এগুলো ভেতরেও দেওয়া আছে, দেখলে একটু আগে, সেগুলো আবার এখানে চার্ট করা আছে, এভাবে পড়লে সুবিধা হবে তোমাদের। চলে আসবো নেক্সট পয়েন্ট। উপধারাগুলো দেওয়া আছে, যেটা আমি বলছিলাম, ওগুলোই চার্ট করা আছে, স্কিপ ইট, এটা অলরেডি ডিসকাশন হয়ে গেছে। মৌলিক অধিকার সংক্রান্ত বিশেষ করে সুপ্রিম কোর্টের কিছু মামলা খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের মামলার মধ্যে প্রথমে হচ্ছে ফ্রান্সিস ক্যারোলি মুলিয়ান কেস, যেটা 1981 সালে হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট বলে যে শুধু প্রাণ ধারণ নয়, মর্যাদাপূর্ণভাবে জীবন যাপন করা সেটাও মৌলিক অধিকারের মধ্যে ইনক্লুডেড। KS পুত্তুস্বামী কেস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস, 2017 সালের মামলা, যেখানে রাইট টু প্রাইভেসিকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। সুভাষ কুমার কেস 1991 সালে, দূষণমুক্ত পরিবেশে বসবাস করা, যেটা মৌলিক অধিকারের মধ্যে যুক্ত করা হয়েছে। উন্নি খ্রিস্টান কেস 1993 সালে, যার উপর বেশ করে 2002 সালে শিক্ষার অধিকার মৌলিক অধিকারের তকমা পেয়েছে। মানেকা গান্ধী কেস, যেখানে আমরা দেখবো যে প্রসিডিউর এস্টাবলিশ বাই ল এর সঙ্গে সঙ্গে কিন্তু জাস্ট, ফেয়ার, রিজনেবল, মানে ডিউ প্রসেস অফ ল ফলো করার কথা বলেছে, তবে গিয়ে কোনো আইনকে ইমপ্লিমেন্ট করতে বলেছে। সেগুলো হচ্ছে বিভিন্ন সুপ্রিম কোর্টের মামলা, যেটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। রয়েছে আরো সুপ্রিম কোর্টের মামলা, বোধিসত্ত্ব গৌতম ভার্সেস সুব্রা কেস, যেটা 1996 সালে নারীর সম্মান এবং মর্যাদা আর্টিকেল 21 এর মধ্যে অন্তর্ভুক্ত, যা তাকে ধর্ষণ থেকে রক্ষা করে। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেস, সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা পাওয়ার যে অধিকার সেটাকে মৌলিক অধিকারে যুক্ত করে। ওদিকে আশ্রয় অধিকার অভিযান ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2002, যেখানে বলা হয় ভবঘুরে এবং গৃহহীনদের জন্য আর্টিকেল 21 অনুযায়ী রাইট টু শেল্টার তার মধ্যে মৌলিক অধিকারের মধ্যে যুক্ত হবে। তো রাইট টু শেল্টার অনুযায়ী তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা এটা সরকারের দায়িত্ব। অন্যদিকে আমরা দেখছি জ্ঞান কৌর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেস 1996, যেখানে ডিগনিটি ইন লাইফ অ্যান্ড ডেথ নিশ্চিত করতে হবে, এই জন্য আমরা দেখবো যে মৌলিক অধিকারের মধ্যে সংযুক্ত করেছে এটাকে। অ্যান্ড স্পিডি ট্রায়াল, দ্রুত জাজমেন্ট পাওয়ার যে অধিকার, এটা হুসেন আরা খাতুন অফ স্টেট অফ বিহারের ক্ষেত্রে হয়। এখানে 21 নম্বর ধারার মধ্যে এটা ইনক্লুড করে যে যত পেন্ডিং কেস রয়েছে, প্রচুর দিন ধরে, তো 20 বছর, 10 বছর, 15 বছর ধরে কেস পেন্ডিং আছে, তাদেরকে দ্রুত জাজমেন্ট দেওয়া, যাতে তারা কোনো ব্যক্তি যদি অপরাধ না করে থাকে, সে তাহলে মানে জুডিশিয়াল কাস্টডিতে তার অন্যায়ভাবে তাকে পানিশমেন্ট তাকে দিতে হচ্ছে, তো এগুলোকে বন্ধ করা। সো এই হচ্ছে টোটাল আমাদের ইম্পর্টেন্ট কেসগুলো। এখানে আমার একটা চার্ট করা আছে, ওটা বাংলায় ছিল, এখানে ইংরেজিতে দেওয়া আছে। ওই কেসগুলোই সুন্দর করে সাজিয়ে করানো আছে, তো স্কিপ করবো এটা। চলে আসবো আমরা নেক্সট 20 আর 21 নম্বর ধারার উপর ফোকাস করবো। 20 আর 21 নম্বর ধারার কথা আমি একটু আগে বলেছি যে 359 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৌলিক অধিকার সাসপেন্ড করতে পারে, কিন্তু এই দুটো আর্টিকেল তার মধ্যে ইনক্লুডেড নয়। আর 358 নম্বর ধারা, সেটা আমরা দেখেছি 19 নম্বর ধারাটা আপনা আপনি সাসপেন্ড হয়। সো এখানে ফারাকটা দেখিয়ে দিয়েছি যে 358 আর 359 কি ফারাক। দুটোই সাসপেনশন অফ ফান্ডামেন্টাল, দুটোই জার্মানি থেকে নেওয়া, দুটোই জার্মানির কনসেপ্ট, কিন্তু ডিফারেন্ট এটাই যে 19 নম্বর ধারাটা আপনা আপনি সাসপেন্ড হয়, বাকি মৌলিক অধিকার সাসপেন্ড করতে গেলে প্রেসিডেন্টকে আলাদা করে ডিক্লারেশন দিতে হয়। এখানে 19 নম্বর ধারা সাসপেন্ড হয়, কিন্তু 20 আর 21 নম্বর ধারা সাসপেন্ডেবল নয়। 359 নম্বর ধারা অনুযায়ী সমস্ত মৌলিক অধিকার সাসপেন্ড হলেও 20-21 নম্বর ধারা তার বাইরে থাকে। এছাড়া 19 নম্বর ধারাকে স্থগিত করা যায়। অন্যদিকে আমরা দেখবো যে নির্দিষ্ট অধিকার প্রয়োগযোগ্য থাকে না আদালতে, একমাত্র 20-21 বাদে। আর জরুরি অবস্থার সময় এটা একমাত্র করা যায়, আপনা আপনি হয় এটা,
আর এখানে রাষ্ট্রপতিকে আলাদা করে নির্দেশ মানে আদেশ দিতে হয় বা ডিক্লারেশন করতে হয়। আর কার্যনির্বাহী এবং আইন প্রণয়নের স্বাধীনতা এখানে প্রধান উদ্দেশ্য, এখানে আদালতের হস্তক্ষেপ বন্ধ করার যাতে হয় তার জন্য এখানে এটাকে অ্যাড করা হয়েছে। আর্টিকেল 21 এতে চলে আসবো, এটা শিক্ষার অধিকারের কথা বলছে। আমাদের ভারতবর্ষের রাইট টু এডুকেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট। আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারাও খুব ভালো করে জানি যে এর উপরে বেস করেই কিন্তু আমাদের 6 থেকে 14 বছরের সমস্ত শিশুকে প্রাইমারি স্টেজ অফ এডুকেশনটাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি করে দেওয়া হয়েছে। 2002 সালে এই উদ্যোগ এবং তার উপর বেস করে 2009 আইন তৈরি, আর 2010 সেটাকে কার্যকরী করা হয়েছে। এই মৌলিক অধিকার এবং সেই সঙ্গে আইন দুটো মিলেই কিন্তু আমাদের ভারতবর্ষে মৌলিক অধিকার হিসাবে শিক্ষার অধিকারকে ইমপ্লিমেন্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা দেখব আমাদের ভারতবর্ষে এর জন্য কিছু গাইডলাইনও মেনটেন করা হয় এবং বিশেষ করে কিছু নিয়ম, যেমন ধরো মিড ডে মিল এবং সেই সঙ্গে হচ্ছে ফ্রিতে পড়াশোনার যে ইকুইপমেন্ট প্রোভাইড করা, এগুলো তার মধ্যে ইনক্লুডেড। সো প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেব এর রাইট টু এডুকেশনের। প্রথমত 6 থেকে 14 বছরের শিশুরা এর মধ্যে ইনক্লুডেড, বিনামূল্যে তারা শিক্ষা পায়। শিশুরা কোনো রকম অনুদান বা খরচ ছাড়াই শিক্ষা লাভ করতে পারে এখানে। কম্পালসারি এডুকেশন, তার কারণ হচ্ছে এখানে মা বাবাকে দায়িত্বও দিয়ে দেওয়া হয়েছে। এই একই সঙ্গে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেমন ফান্ডামেন্টাল রাইটে 21 অ্যাড হয়েছে, তেমনি ডিপিএসপি তে অ্যাড হয়েছে, নির্দেশমূলক নীতির মধ্যে 45 নম্বর ধারাকে মডিফাই করা হয়েছে। অন্যদিকে আবার মৌলিক কর্তব্যে একটি নতুন কর্তব্য অ্যাড করা হয়েছে, পিতামাতা এবং গার্জেনের দায়িত্ব তার 6 থেকে 14 বছরের কোনো শিশু থাকলে তার শিক্ষার ব্যবস্থা করা। তার মানে এভাবে কম্পালসারি এডুকেশনটাকে আরো বেশি করে বাস্তবায়িত করার জন্য এই ডিউটিটাকেও সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে। এবং অ্যাডমিশন উইদাউট ডিসক্রিমিনেশন, শিশুদের জাত, ধর্ম, লিঙ্গ, সামাজিক অবস্থান এগুলোকে না দেখে অ্যাডমিশন নেওয়ার কথা বলা হয়েছে। ইনফ্যাক্ট এই শিক্ষার অধিকার আইনে বলা হয়েছে যে 25% যত প্রাইভেট স্কুল আছে সেখানে 25% আসন সেখানে কিন্তু সংরক্ষণ করা হবে, যেসব শিশুরা সেখানে দুর্বল বা ব্যাকওয়ার্ড ক্লাস পিপল থেকে বিলঙ্গিং, তাদের জন্য 25% সিট কিন্তু রিজার্ভ থাকবে। সেই সঙ্গে আমরা দেখতে পাবো যে আমাদের যে আনটিল ক্লাস 8 অর্থাৎ একদম আপার প্রাইমারির আগে মানে পর্যন্ত আমাদের যে সমস্ত রকম যে পরীক্ষা নেওয়া, সেখানে পাস করার বাধ্যতা এখন আর থাকলো না। এখানে কিন্তু কোনো রকম টিচার্সদের কোয়ালিফিকেশন সেখানে ইন্ডিকেট করে দিয়েছে, যেমন করে এনসিটি থেকে ইন্ডিকেট করে দেবে, সেই রুলস রেগুলেশন ফলো করে আমাদের কিন্তু শিক্ষার ব্যবস্থা করা হবে। সো এই হচ্ছে আমাদের আর্টিকেল 21 এ। 22 এর বিষয়টা অলরেডি আমরা পড়েছি, দুটো বিষয় এর মধ্যে দেওয়া আছে, কোনো ব্যক্তিকে আটক করার বিরুদ্ধে অধিকার এবং সেই সঙ্গে প্রতিরোধমূলক কিছু সুযোগ সেখানে পাওয়ার অধিকার। এখানে আমরা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের কথা আমরা পড়েছি। অন্যদিকে 22-এর 1 এবং 22-এর 2 এখানে ডিসকাস করা আছে, যেটা আমি একটু ডিসকাস করে দিয়েছি অলরেডি। চলে আসবো নেক্সট ওয়ান, প্রতিরোধমূলক আটক আইন কি সেটা এখানে ডিসকাস করা হয়েছে। আমি এর আগেও বললাম যে কোনো ব্যক্তি অপরাধ করতে পারে সেটা আগে থেকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী কোনো পুলিশ বা এরকম যারা ল অ্যান্ড অর্ডারের সঙ্গে যুক্ত তারা স্টেপ নিতে পারে এই আর্টিকেলের থ্রু দিয়ে, উইদাউট এনি গ্রাউন্ড, উইদাউট এনি ওয়ারেন্ট তাকে কিন্তু কাস্টডিতে নিতে পারে। যদিও আমরা দেখবো নর্মালি কোনো ব্যক্তিকে কাস্টডি নিতে উইদিন 24 আওয়ার্স নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যেতে হয়। এক্ষেত্রে কিন্তু 3 মাস পর্যন্ত পুলিশ তাদেরকে কাস্টডিতে রাখতে পারে এবং আফটার দ্যাটও রাখতে পারে। তার জন্য কোর্টের একটি বিশেষ কমিটি তৈরি করে তারা কিন্তু তারপরে ফার্দার এটাকে কন্টিনিউ করতে পারে। এভাবে কিন্তু আফস্পাস সংক্রান্ত বিভিন্ন যে অ্যাক্টগুলো রয়েছে, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা টাডা অ্যাক্ট, এগুলো সব কিন্তু ওই ধরনের আইন। চলে আসবো শোষণের বিরুদ্ধে অধিকার, 23 আর 24 নম্বর ধারা। আমি একটু আগে বলেছি যে 23 নম্বর ধারা হচ্ছে মানুষ পাচার করা বা মানুষ কেনাবেচা নিষিদ্ধ, যেখানে বেগার নিষিদ্ধ করা হয়েছে। 24 নম্বর ধারায় সমস্ত রকমের শিশুদের যে শিশু শ্রমিক নিষিদ্ধ করা সেটাকে জ্ঞান করা হয়েছে। 25 থেকে 28 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, অলরেডি এটা ডিসকাস করে দিয়েছি আমি একটু আগেই। 29 নম্বর ধারা, 30 নম্বর ধারা সংখ্যালঘুদের জন্য অর্থাৎ মিশনারি স্কুল, মাদ্রাসা স্কুল, এগুলোতে টিচাররা যে বিভিন্ন যে শিক্ষা প্রদান করা হয় সেটার কথা বলা হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের 32 নম্বর ধারা, যাকে আমরা বলি হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন। কারণটা আমি তোমাদের বলেছি যে আমাদের এই মৌলিক অধিকারের গুলোকে প্রোটেকশন দেওয়া হয় এই আর্টিকেলের থ্রু দিয়ে। আর মৌলিক অধিকার আমাদের ভারতবর্ষের রাজনৈতিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে, ফলে সেখানে প্রোটেকশন পাই এই 32 নম্বর ধারার থ্রু দিয়ে। 33 নম্বর ধারা আমি ডিসকাস করে দিয়েছি তোমাদের, জানো আর্ম ফোর্সেস এর ক্ষেত্রে, আর্ম ফোর্সে যারা চাকরি বাকরি করে তাদের জন্য মৌলিক অধিকার, তোমার আমার মতো তারা সবগুলো এনজয় করে না, তাদের জন্য রেস্ট্রিকশন থাকে, সরকার আইন করে সেটা করতে পারে। 34 নম্বর ধারা হচ্ছে তোমার আমার জন্য অর্থাৎ সাধারণ মানুষের জন্য কোন রকম মার্শাল লয়ের আন্ডারে কিন্তু আমাদের মৌলিক অধিকারকে স্থগিত করতে পারে। বিশেষ করে করোনা পিরিয়ডের কথা আমি এক্সাম্পল দিচ্ছিলাম একটু আগে।
মার্শাল ল কি এখানে দেওয়া আছে, এটি কোনো যুদ্ধ বা বিদ্রোহের সময় ঘোষিত হয় যেখানে সামরিক কর্তৃপক্ষ সাময়িকভাবে নাগরিক প্রশাসনকে প্রতিস্থাপন করে এবং বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলা এগুলোকে ঠিক রাখার জন্য সরকার এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। মধ্যে মধ্যে দেখবে কারফিউ বিভিন্ন জায়গায় ডিক্লেয়ারও হয়। 35 নম্বর ধারা, এটা অলরেডি বলেছি যে বিভিন্ন রকমের আইন তৈরি করতে পারে সরকার, যেমন আমরা দেখবো 16 ক্লজ 3, 32 ক্লজ 3 এই সব আর্টিকেলের থ্রু দিয়ে মৌলিক অধিকারগুলোকে আরো ভালো করে ইমপ্লিমেন্ট করার জন্য সরকার আইন বানিয়েছে। আমরা দেখবো রাইট টু এডুকেশন অ্যাক্ট বলো বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলো, সবই কিন্তু এভাবেই তৈরি হয়েছে। এবং মৌলিক অধিকার সংক্রান্ত সার্বজনীন এবং সমান আইন প্রয়োগ নিশ্চিত করার জন্য জাতীয় একতা বা সংহতি বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখে। সংবিধান অনুযায়ী বিভিন্ন সংরক্ষণ যেগুলো দেওয়া হয় সেগুলো সাংবিধানিক পদ্ধতি ফলো করে দেওয়া হয় এবং সশস্ত্র বাহিনীর যে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন রেস্ট্রিকশন যেগুলো জারি করা হয় সেগুলোকেও কিন্তু সঠিক আইনি প্রক্রিয়াতেই একমাত্র দেওয়া যায়। মৌলিক অধিকারের বৈশিষ্ট্য, প্রথমত সংবিধান প্রদত্ত অধিকার, সুন্দর করে সংবিধানে বলা আছে, দুম করে গভর্নমেন্ট চাইলে চেঞ্জ করতে পারে না, অ্যামেন্ডমেন্ট করে করতে হয় এবং অ্যামেন্ডমেন্ট করা সহজ নয়, স্পেশাল মেজরিটিতে করতে হয়। জাস্টিসেবল, কোর্টের দ্বারা বলবৎযোগ্য, আমরা পড়েছি। নাগরিক এবং অনাগরিক অধিকার উভয়ের জন্য অ্যাপ্লিকেবল, কিছু বিদেশি আছে যাদের জন্য কিন্তু মৌলিক অধিকার অ্যাপ্লিকেবল হয় যদিও তারা সবগুলো পায় না। সীমিত অধিকার, এগুলো অ্যাবসলিউট নয়, লিমিটেশন টেনে দিয়েছে। আমার বাক স্বাধীনতা রয়েছে মানে আমি এমন করে আমার বাক স্বাধীনতা ইউজ করবো না যে অন্যের কোনো সম্মানের হানি হয় বা রাষ্ট্রের কোনোভাবে কোনো হিংসার কোনো অ্যাক্টিভিটি তৈরি হয়ে যায়, অর্থাৎ মানুষজনকে আমি হিংসা করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো না, এরকম ভাবে রেস্ট্রিকশন দেওয়া আছে। রাষ্ট্রের বিরুদ্ধে প্রযোজ্য, এখানে প্রত্যেকটা মৌলিক অধিকারই হচ্ছে রাষ্ট্র আমাদের উপর ইচ্ছা মতো যা খুশি তাই করবে এটাকে আটকায়, তার মানে আমাদের জন্য এই মৌলিক অধিকারগুলো, আর রাষ্ট্র এগুলো প্রোটেকশন দেবে। যদি রাষ্ট্র প্রোটেকশন দিতে ব্যর্থ হয় আমরা কোর্টে গিয়ে আবেদন করতে পারি এবং কোর্ট তখন তার বিরুদ্ধে স্টেপ নেবে। সংশোধনযোগ্য, মধ্যে মধ্যে এটাকে পরিবর্তন করতে হয় বা করা হয়, আমরা এর আগেও দেখেছি পরিবর্তন হয়েছে। বিচার বিভাগের দ্বারা ব্যাখ্যা এবং সম্প্রসারণ, প্রচুর স্কোপ বেড়েছে, আমরা দেখছিলাম 21 আর্টিকেল, প্রচুর তার স্কোপ বেড়েছে। জরুরি অবস্থার সময় স্থগিত হয়ে যায়, বিশেষ করে 20-21 বাদে বাকি যে মৌলিক অধিকারগুলো রাষ্ট্রপতি সেটা স্থগিত করতে পারেন। রাষ্ট্রকে বাধ্যবাধকতা প্রদান করে, অর্থাৎ কি তার করা উচিত কি তার করা উচিত না সেই ধরনের ইন্ডিকেশন করে দেওয়া হয়। আমরা রিটের মধ্যে পেয়েছি যে কোয়ারান্টো অর্ডার বা ম্যান্ডামাস অর্ডার, সেগুলো কিন্তু সেরকমই বিষয়কে ইন্ডিকেট করে দেয়। সংশ্লিষ্ট অধিকারগুলি রক্ষা কবচ হিসেবে আমরা 32 নম্বর ধারা এবং 226 নম্বর ধারা পাই, যেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এটাকে প্রোটেক্ট করতে পারে। 368 নম্বর ধারা ডিটেলস দেওয়া আছে এখানে যে কিভাবে আমাদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে মৌলিক অধিকারকে সংশোধন করা, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তাহলে যেটা আমরা এখনই ডিসকাস করলাম যে সংশোধন কতবার কোনটাই হয়েছে, আমাদের মৌলিক অধিকারকে বহুবার সংশোধন করা হয়েছে। যেমন 1951-এ প্রথমবার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে চেঞ্জ হয়, তারপরে 1971 সালে 24 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে চেঞ্জ হয়, 25 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে চেঞ্জ হয় 1971 সালে, এবং 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বড়সড় চেঞ্জ হয় যেখানে ফান্ডামেন্টাল রাইটকে ডিপিএসপি থেকে কম গুরুত্বপূর্ণ মনে করা হয়। and then আমরা চলে আসবো ইম্পর্টেন্ট কেসগুলো, সুপ্রিম কোর্টের ইম্পর্টেন্ট কেসগুলো অলরেডি আমি ডিসকাস করেছি, এগুলো জাস্ট চার্ট করে দিয়েছি যাতে সহজে তোমরা পড়তে পারো সুবিধাজনক ভাবে। সো এই হচ্ছে আমাদের মৌলিক অধিকারের টোটাল ডিসকাশন আজকে। যে পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ মনে রাখতেই হবে, না মনে রাখলেই চলবে না, সেটা হচ্ছে প্রথমত মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে আমরা জেনেছি। মৌলিক অধিকার ভারতের নাগরিক এবং বিদেশি সবার জন্য অ্যাপ্লিকেবল হয়, যেমন 15, 16, 19, 29, 30 এগুলো বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল নয়। আবার যদি শত্রু মনোভাবাপন্ন বিদেশি হয় তার জন্য আবার 22 নম্বর ধারাও অ্যাপ্লিকেবল হয় না। অন্যদিকে আমরা দেখবো ভারতের সংবিধানে মৌলিক অধিকারের গ্যারান্টার হিসেবে কাজ করে, মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়েই কাজ করে। 6 প্রকার যে মৌলিক অধিকার রয়েছে আমাদের, সেই 6 প্রকার মৌলিক অধিকার আগে কিন্তু ছিল না, আগে 7 প্রকার ছিল, একটা কমে গেছে 1978 সালে। এবং 5 রকমের যে লেখো বা রিট ইস্যু করার অথরিটি, সেটা আমাদের কিন্তু ইউকে থেকে কনসেপ্ট নিয়ে আমাদের ভারতের সংবিধানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এইভাবে আমাদের মৌলিক অধিকারের টোটাল ডিসকাশনটা আমাদের ভালো করে পড়তে হবে, এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এভাবেই পড়তে থাকো, সঙ্গে থাকো আমাদের উড়ান পাঠশালার সঙ্গে, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন টপিকের সঙ্গে। ওকে, থ্যাংক ইউ।